তিন দিনের সরকারি সফরে মালয়েশিয়া পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। কাল মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার দ্বিপাক্ষিক বৈঠক। না ভোটের বিধান পুনর্বহাল এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার বিধি সহ গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা বাহিনীর ৮০,০০০-এরও বেশি সদস্য দায়িত্ব পালন করবে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু। রাজুকের প্লট দুর্নীতি মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ। গাজায় ইসরায়েলি হামলায় আল জাজিরার ৫ সাংবাদিক সহ নিহত ৭। এবং প্রথমবারের মতো কমিউনিটি শিল্ড কাপের শিরোপা জিতেছে ক্রিস্টাল প্যালেস, আর ওয়ান গাম্পার ট্রফি জিতেছে বার্সেলোনা। দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি রাত ৮টার সংবাদে। আপনাদের সাথে আছে মিরিশান মাহমুদ। এতক্ষণ দেখছিলেন শিরোনামগুলো, এই পর্যায়ে জানাবো বিস্তারিত। ৩ দিনের সরকারি সফরে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়। আজ স্থানীয় সময় সন্ধ্যা ৭টা৫০ প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নুসুসন ইসমাইল। এ সময় প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করা হয়। আগামীকাল পুত্রাজায়াতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সফরে ৫টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এছাড়া দুদেশের মধ্যে সহযোগিতা বিষয়ে ৩টি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে। সফরের তৃতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার বিধান বাতিল করেছে নির্বাচন কমিশন। এছাড়া আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে থাকছে না ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর ব্যবহার। তবে না ভোটের বিধান ফিরিয়ে আনা হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আজ আগারগাঁয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশে এসব বিষয়ে চূড়ান্ত সুপারিশ দেয় নির্বাচন কমিশন। কমিশন সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ২০২৫-এর খসড়া চূড়ান্ত হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনী বিভাগকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর পাশাপাশি এবার কোস্টগার্ডকেও যুক্ত করা হয়েছে। তিনি আরও বলেন, নতুন বিধিমালা অনুযায়ী কোনো আসনে একজন প্রার্থী থাকলেও তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হবে না, বরং তাকে না ভোটের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। যদি না ভোট বেশি হয় তাহলে ওই আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও বলেন, জোটবদ্ধ হয়ে কেউ নির্বাচন করতে চাইলে নিজ দলের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে। তিনি বলেছেন, ইভিএম সংক্রান্ত যাবতীয় প্রভিশন বিলুপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনার সানাউল্লাহ আরও বলেছেন, প্রার্থীর হলফনামায় দেয়া তথ্য মিথ্যা প্রমাণিত হলে নির্বাচিত হবার পরেও ৫ বছর মেয়াদ পর্যন্ত কমিশন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। এমনকি সদস্য পদ বাতিলও করতে পারবে ইসি। তিনি আরও বলেছেন, ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ৫০ লাখ টাকা পর্যন্ত অনুদান নিতে পারবে প্রার্থীরা, তবে সেটা হতে হবে ব্যাংকের মাধ্যমে। রিজার্ভ প্রতীক আছে সেটা দিয়ে নির্বাচন করবে, কোনো একটি প্রতীক দিয়ে নয়। না ভোটের ব্যাপারটা দাঁড়াবে যদি কোনো কনস্টিটিউয়েন্সিতে মাত্র একজন প্রার্থী হয়, এবং আগে যেটা হতো কোনো কন্টেন্ডার না থাকলে তাকে বিজয়ী ঘোষণা করা হতো, এখন তাকে বিজয়ী ঘোষণা করা হবে না। he also or she also has to go through an election যেখানে তাকে একটা নায়ের এগেনস্টে ভোট করতে হবে। যেগুলো দেখেছি যে এটার সাথে ঐক্যমতের রিলেশন নাই,
বা আমাদেরকে ঐকমত্য কমিশনের ফাইনাল ডিসিশন পর্যন্ত অপেক্ষা করার প্রয়োজন নাই, সেগুলো আমরা ইতোপূর্বেও মন্ত্রণালয়কে জানিয়েছিলাম। এখন আমরা এটা সংশোধনী আকারে প্রেরণ করছি। যে বিষয়গুলোতে আমাদের মনে হয়েছে যে ঐকমত্য কমিশন থেকে সিদ্ধান্তটা হয়তো বা আসবে, রাজনৈতিক কনসেনসাসের ব্যাপার আছে, সেগুলো আলাদাভাবে যখন আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা জানতে পারবো, তখন আমাদেরকে যদি সেভাবে অনুরোধ করা হয় আমরা তখন সেই সংশোধনীগুলো উপস্থাপন করব। সেইগুলোর বিষয়ে আমাদের কোনো দ্বিমত নাই নির্বাচন কমিশনের। দেশে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ ঢাকার কেরানীগঞ্জ 3 আসনের একটি ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন তিনি। এ সময় অবাধ, সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল থাকার কথাও বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে 50,000 বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত আরিফিন মাসুদের রিপোর্টে। আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি। নির্বাচন কমিশনের পাশাপাশি কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরই অংশ হিসেবে সোমবার ঢাকার কেরানীগঞ্জে 3 আসনের একটি ভোট কেন্দ্র তেঘরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় দেশে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব জানিয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার ভোটটা যেন সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয়, এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে। নির্বাচনটা সুস্থ করার জন্য যেই পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার। সবাই আমরা ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হোক এটা চাচ্ছি। এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না। আসছে সংসদ নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ থাকবে তরুণ প্রজন্ম, যারা ইতোপূর্বে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই। আগামী নির্বাচনে এ সকল ভোটারদের জন্য পৃথক বুথ থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গত 3 ইলেকশনে যারা ভোট দিতে পারে না, ইয়াং ভোটাররা, তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে। মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে, ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে। ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়ে আলাদা আলাদা থাকবে, মানে মোটামুটি 4টাই সেটি থাকবে। নির্বাচনের মাঠে পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি থাকবে সেনা ও নৌবাহিনীর সদস্যরাও। নির্বাচন কেন্দ্রের জন্য নির্ধারিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রিজাইডিং অফিসারদের বাড়তি নিরাপত্তায় থাকবে অতিরিক্ত 1 জন করে অস্ত্রসহ আনসার সদস্য। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এছাড়াও সারা দেশে থাকবে 50,000 বডি ক্যামেরা। কেন্দ্রবর্তী থাকে হলো 6 জন পুরুষ আনসার, 4 জন মহিলা আনসার, 2 জন অস্ত্রধারী আনসার। এবার আমরা আনসার 1 জন আরও বাড়াচ্ছি প্রিজাইডিং অফিসারের জন্য। প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে, ওনার জন্য 1 জন। তারপরে আমরা প্রতি কেন্দ্রে 2 জন থেকে 3 জন তো পুলিশ দিবই। তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি 30,000, এবার আমরা প্রায় 80,000-এর উপরে সেনাবাহিনী নিয়োগ করব, নৌবাহিনী নিয়োগ করব, বিজিবি নিয়োগ করবে এবং র্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে। আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে। জুলাই আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের প্রস্তুতির অংশ হিসেবেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি পরিদর্শন। আর এর মধ্য দিয়ে জানা গেল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই ভোটের দিন নতুন প্রজন্ম সহ অন্যান্য বিভিন্ন বয়সের মানুষ যাতে উৎসবমুখরভাবে ভোট প্রদান করতে পারেন, তারই পূর্ব প্রস্তুতির কাজ বেশ আগে থেকেই শুরু করেছেন তারা, যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হয় সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ ও উৎসবমুখর। কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন থেকে আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে 5 অগস্ট চাংখারপুলে গুলি করে 6 জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে।
আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়। শুনানির শুরুতে ট্রাইব্যুনালে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এ সময় তিনি এই মামলার তথ্য উপাত্ত, সাক্ষী, ঘটনাস্থলে আসামিদের সংশ্লিষ্টতা এবং মামলার আসামির তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশনার অডিও বার্তা ট্রাইব্যুনালে পেশ করেন। আন্দোলন দমনে শেখ হাসিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ও সাবেক মেয়র ফজলে নূর তাপসকে কি নির্দেশনা দিয়েছিলেন সেই কথোপকথন তুলে ধরা হয়। তথ্য উপাত্ত উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, হত্যাযজ্ঞের সঙ্গে যারাই জড়িত তাদের বিচার হবেই। কোনো ষড়যন্ত্র করে বিচারিক কার্যক্রম বানচাল করা যাবে না। মার্চ টু ঢাকা কর্মসূচি যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে মানুষ শহীদ মিনার হয়ে ঢাকায় দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন, সেই সময়ে চানখারপুর এলাকায় 6 জন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীন্তন কমিশনার হাবিবুর রহমান, তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সহ অধস্তন কর্মকর্তা সহ 8 জনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে। তাদের মধ্যে যাদের কমান্ড রেসপন্সিবিলিটি ছিল তারা অর্ডার দিয়েছেন এবং বাকিরা সরাসরি চাইনিজ রাইফেল এবং এসএমজি দিয়ে গুলি করে ছাত্রদেরকে হত্যা করছেন। এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সারা দেশব্যাপী পরিচালিত যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আঘাত ছিল সাধারণ জনগণের উপরে, সেটার অংশ হিসাবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না। এবং যারা আক্রমণকারী ছিলেন তারা প্রত্যেকেই জানতেন যে এই আঘাতটা সারা দেশব্যাপী যেভাবে পরিচালিত হচ্ছে তারাও সেভাবে পরিচালিত করেছেন এবং এটা ছিল নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যা করার চেষ্টা। আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শী সাক্ষী, শহীদ পরিবারের সদস্যরা, যারা মামলার ভিকটিম, যারা আহত হয়েছেন, যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন, তারা সাক্ষী দিবেন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে, পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি। এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে, যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে আদালতে আজ সাক্ষ্য গ্রহণ করা হয়। ঢাকার 5 নম্বর বিশেষ জজ আদালতে এসব মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয়। পরে আদালত পৃথক 3 মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য 26 অগাস্ট দিন ধার্য করে। এর আগে গত 31 জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন একই আদালত। ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পৃথক 3 মামলায় শেখ হাসিনা সহ 12 জন, সজীব ওয়াজেদ জয় সহ 17 এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনকে আসামি করা হয়েছে। রাজধানী পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক এসআই জাহিদুর রহমান এবং এএসআই কামরুজ্জামানের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। অপর আসামি সহকারী উপপরিদর্শক এএসআই রাশিদুল হাসানের যাবজ্জীবন সাজা কমিয়ে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে। আজ হাইকোর্টের বিচারপতি এস.এম. কুদ্দুস জামান ও বিচারপতি এ.কে.এম. রবিউল হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় বাদী পক্ষের আইনজীবী এস.এম. রেজাউল করিম, মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন এবং তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস.এম. শাহজাহান, আইনজীবী মোহাম্মদ আব্দুর রাজ্জাক ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার। নির্যাতন এবং হেফাজতে মৃত্যু আইন প্রণয়নের পর ওই আইনের মামলায় এটিই প্রথম রায়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার পালিয়ে গেলেও
দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে। জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। আজ নওগাঁ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান। জাতীয় দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শওকত এবং বগুড়া জেলা বিএনপি সভাপতি ও দ্বিবার্ষিক সম্মেলনের পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম বাদশাহ সহ কেন্দ্রীয় স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারেক রহমান আরও বলেন, রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করা। আমাদের যে পরিকল্পনা 31 দফা, সেই অনুযায়ী দেশকে এগিয়ে নেওয়া যাওয়াই হোক না কেন, প্রত্যেকটি কাজ ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা সফল করতে পারবো যদি বিএনপি নামক যে পরিবারটি আছে এই পরিবারের সকল নেতাকর্মী দুইটা কাজ করে। 1 নম্বর কাজ হচ্ছে রাজনৈতিক দলের পুঁজি হচ্ছে জনগণ, লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস, ভালোবাসা। প্রত্যেককে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে একটি বিষয়, যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক, বিশ্বাস নষ্ট হোক। আমাদেরকে পারতে হবে, আমাদের চেষ্টা করতে হবে। একজন আরেকজনের দিকে নজর রাখবেন যাতে আপনার পাশের সহকর্মীটি এমন কোনো কাজ না করে যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয়। দলকে ঐক্যবদ্ধ রাখার এবং দলের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাসকে ধরে রাখার যে 2টি প্রতিজ্ঞা করলেন, আপনারা অক্ষরে অক্ষরে সেই 2টি প্রতিজ্ঞা পালন করবেন। এবারে জানাবো আন্তর্জাতিক সংবাদ।